সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। শুরুতে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মজিদ কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সফদুদ্দিন আহমেদ স্যারকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায় রয়েছেন আলিম স্যারকে। গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ৭১ অধ্যায় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ তথা গুরুত্ব, ব্যবহার নিয়ে আলোচনা করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জিন প্রকৌশল আধুনিক জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানের অগ্রগতির ফলে রিকম্বিনেন্টের গুরুত্ব দিন দিন বেড়ে চলছে। যাই হোক, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। কৃষিক্ষেত্রের ভূমিকা রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে, মলিকুলার ফার্মিং, বায়ো ফার্মিং, পরিবেশ ব্যবস্থাপনায়। প্রথমে যাব আমরা কৃষি ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ভূমিকা তথা হলো প্রয়োগ। ১ নম্বর পয়েন্ট, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে জীব উৎপন্ন করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলা হয়। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তথা জিন প্রকৌশলের মাধ্যমে যে উদ্ভিদ উৎপন্ন করা হয় তাদেরকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করা সম্ভব। আমেরিকাতে তুলা উৎপন্ন হতো, পোকার আক্রমণে তুলা নষ্ট হয়ে যেত। বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করেও পোকার আক্রমণ রোধ করতে পারে নাই। তখন বিজ্ঞানীরা দেখলো কি করা যায়। তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথা জিন প্রকৌশল প্রযুক্তির মাধ্যমে ব্যাসিলাস থুরানজিনস ব্যাকটেরিয়া থেকে জিন পৃথক করে নিয়ে এমন একটি ট্রান্সজেনিক তুলা গাছ উৎপন্ন করলো যে তুলা আর পোকার আক্রমণ করে না। কারণ ওই তুলা গাছ থেকে এক ধরনের বিষাক্ত প্রোটিন পদার্থ নিঃসৃত হয়, যার কারণে কোনো পোকামাকড় আর তুলা গাছে আক্রমণ করে না বা তুলা গাছে যায় না। এর ফলে তুলার ফলন আর নষ্ট হয় না। তাহলে কটন তথা ট্রান্সজেনিক তুলা গাছ উৎপন্ন করা সম্ভব হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। ক্লিয়ার? পোকার আক্রমণে তুলা নষ্ট হয়ে যেত, কিন্তু এমন ট্রান্সজেনিক তুলা গাছ উৎপন্ন করছে যা তুলা যখন পরিপক্ক হয় এর দেহ থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, যার কারণে ওই তুলা গাছ আর কোনো পোকামাকড় আক্রমণ করে না। ২ নম্বর, গুণগত মান উন্নয়নে। গুণগত মান উন্নয়নে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব ভূমিকা অপরিসীম। অস্ট্রেলিয়াতে ভেড়া পালন করা হয় লোম, উন্নত লোমের জন্য, মাংসের জন্য। কিন্তু ভেড়া যে ঘাস খায় তারা হলো ক্লোভার জাতীয় ঘাস। বিজ্ঞানী দেখলো, অস্ট্রেলিয়ার লোকজন দেখলো দিন দিন এই ভেড়ার লোম নিম্নমানের হচ্ছে। তখন তারা এর কারণ খুঁজতে যেয়ে বের করলো এই ভেড়া যে ক্লোভার জাতীয় ঘাস খায় তার মধ্যে সালফারের অভাব আছে। উন্নত লোমের জন্য আলাদা সালফার সমৃদ্ধ খাবার দিতে হয়। এ কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কিভাবে ক্লোভার জাতীয় ঘাসের মধ্যে এই সালফার প্রবেশ করানো যায়। তখন তারা সূর্যমুখীর সালফার অ্যামাইনো অ্যাসিড জিন পৃথক করে নিয়ে এমন ক্লোভার জাতীয় ট্রান্সজেনিক ঘাস উদ্ভাবন করলো
যে ঘাসের ওই ভেড়া খাওয়ার ফলে তার লোম উন্নত মানের হয় আর সালফারের অভাব পূরণ হয়, তাহলে এই যে সালফার সমৃদ্ধ ক্লোভার জাতীয় ঘাস উৎপন্ন করলো, এটাই হলো গুণগত মান উন্নয়ন। আলাদা করে সালফার সমৃদ্ধ খাবার ভেড়াকে দিতে হয় না। এই সালফার সমৃদ্ধ ঘাস খেলে ভেড়া লোম উন্নত মানের হয় এবং মাংস ভালো হয়, সতেজ হয়। ক্লিয়ার? 3 নাম্বার একটা পয়েন্ট আছে, সুপার রাইস তথা হলো গোল্ডেন রাইস। বিজ্ঞানীরা দেখলো বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে মানুষ বেশি ভাত খায় এবং তারা কি ভিটামিনের অভাব এর ভোগে, যার কারণে তাদের রক্ত শূন্যতা এবং রাতকানা রোগ ডিজিজ বেশি দেখা যায়। সে কারণে সুইডেনের বিজ্ঞানী গবেষণা করে এমন এক ধরনের রাইস চাউল ধান উৎপন্ন করলো যার নাম সুপার রাইস তথা হলো গোল্ডেন রাইস। সুইডেনের 2 জন বিজ্ঞানী কি করেন, প্রথমে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিনের 4টি জিন এবং আয়রন তৈরি 3টি জিন পৃথক করে জাপোনিকা ধান টাইপ ধানের মধ্যে প্রবেশ করান। এর ফলে যে ধান উৎপন্ন হয় সেই ধানটার নাম দেন সুপার রাইস তথা হলো গোল্ডেন রাইস। কি করেন সুইডেনের বিজ্ঞানী, জাপোনিক টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিনের 4টি জিন এবং আয়রন তৈরি 3টি জিন পৃথক করে এমন এক ধরনের ধান চাউল উৎপন্ন করেন যার নাম দেওয়া হয় সুপার রাইস। এই চাউলের ভাত খেলে ভিটামিনের অভাব পূরণ হয়, যার কারণে আলাদা করে ভিটামিন এ যুক্ত খাবার খাওয়ার প্রয়োজন হয় না এবং রক্ত স্বল্পতায় ভুগবে না, রাতকানা ডিজিজও হবে না এই রাইস চাউলের ভাত খাওয়ার ফলে, যার নাম দেওয়া হয়েছে গোল্ডেন রাইস। যাকে আমরা সুপার রাইস বলতেছি সেটাই মূলত গোল্ডেন রাইস। ক্লিয়ার? 4 নাম্বার পয়েন্ট, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন। বিভিন্ন ফসল আছে সহজেই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হয়। রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রযুক্তি রোগ প্রতিরোধক্ষম, জীবাণু প্রতিরোধক্ষম জাতের ফসল উৎপন্ন করতে সক্ষম হয়েছে। যে টোবাকো মোজাইক ভাইরাস, টমেটো মোজাইক ভাইরাস, এই সমস্ত ভাইরাস রোগ সৃষ্টি করে, এ থেকে রোগ প্রতিরোধক্ষম জাতের টোবাকো, টমেটো উৎপন্ন করা সম্ভব হয়েছে। 5 নম্বর পয়েন্ট, নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধনে রিকমেন্ডেড প্রযুক্তির গুরুত্ব রয়েছে। মাটিতে আমরা ফসল চাষ করলে আলাদা করে নাইট্রোজেন সার দিতে হয়, কিন্তু বিজ্ঞানীরা দেখল ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের জিন আছে যার নাম হলো নিফ জিন। তার নাম কি জিন? নিফ জিন। এই নিফ জিনকে পৃথক করে নিয়ে ইকোলাই ব্যাকটেরিয়া দেওয়ার ফলে সে যে ট্রান্সজেনিক ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেল, এই নিফ জিন সমৃদ্ধ ইকোলাই ব্যাকটেরিয়া মাটিতে আলাদা করে চাষ করে ওই ফসলের জন্য আলাদা করে নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে নিফ জিন ভূমিকা রাখে। বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া রয়েছে যার মধ্যে নিফ জিন আছে। এই নিফ জিনটিকে ব্যাকটেরিয়া থেকে পৃথক করে নিয়ে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়েছে, যার কারণে এই ইকোলাই ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। এবং এই ইকোলাই ব্যাকটেরিয়া ফসলের ক্ষেতে জমিতে যদি আমরা চাষ করি
তাহলে সেখান থেকে এই নাইট্রোজেনের অভাব পূরণ করে দেয়। তার মানে নিজ জিন নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম। আলাদা করে নাইট্রোজেন জনিত সার দেওয়ার প্রয়োজন হয় না। কমপ্লিট। 6 নম্বর, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে জোনাকি পোকা রাত্রেবেলায় সুন্দর আলো বিচ্ছুরণ করে। তার মধ্যে কি আছে? লুসিফারেস নামক এনজাইম, যার কারণে লুসিফেরিন নামক এক ধরনের কি পদার্থ ক্ষরিত হয়, সে কারণে আলো বিচ্ছুরিত হয়। বিজ্ঞানীরা দেখলো জোনাকি পোকা যখন আলো বিচ্ছুরিত হয় সুন্দর, তাহলে এই জিন পৃথক করে নিয়ে তামাক গাছে দেওয়ার চেষ্টা করলো এবং তামাক গাছে সুন্দর করে রাত্রেবেলা আলো বিচ্ছুরিত হয়। তাহলে দ্যুতিময় তামাক গাছ উৎপন্ন করতে সক্ষম হয়েছে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। ক্লিয়ার? এরপরে বীজহীন ফল উৎপাদন। আসলে অনেক ফল যার মধ্যে বীজ থাকলে অনেকের খেতে বিরক্ত লাগে, যার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো কিভাবে বীজহীন ফল উৎপন্ন করা যায়। যেমন জাপানে তরমুজে যদি বীজ থাকলে বিরক্তকর একটা ভাব, তাহলে এই বীজহীন তরমুজ উৎপন্ন করা সম্ভব হয়েছে। এরকম বিভিন্ন ফসল বা ফল যা বীজহীন উৎপন্ন করা সম্ভব হয়েছে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। তাহলে কৃষি ক্ষেত্রে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব ভূমিকা পারা যাবে কিনা বলো? এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রায় উচ্চতর দক্ষতায় এই প্রশ্নটি পরীক্ষা থাকে। কৃষি ক্ষেত্রে জিন প্রকৌশল তথা রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো বা উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে এই পয়েন্টগুলো আলোকে ব্যাখ্যা করতে হবে। প্রথমে যাব ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে সুপার রাইস তথা গোল্ডেন রাইস, রোগ প্রতিরোধক জাত উদ্ভাবন, নাইট্রোজেন সংবন্ধনে এবং দ্যুতিময় উদ্ভিদ উৎপন্ন বীজহীন ফল সৃষ্টি রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির ভূমিকা, যা মূলত কৃষি ক্ষেত্রে। এরপর যাব আমরা চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মানব ইনসুলিন উৎপন্ন ক্ষেত্রে টিকা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিজেন, হরমোন এ সমস্ত বিভিন্ন পদার্থ উৎপাদনের ক্ষেত্রে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির ভূমিকা অপরিসীম রয়েছে। এরপর আমরা যাব মলিকুলার ফার্মিং। মলিকুলার ফার্মিং এর ক্ষেত্রেও রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির ভূমিকা রয়েছে। মলিকুলার ফার্মিং মূলত কি? ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদের বায়ো রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের প্রাণী থেকে দুধ, রক্ত ও মলমূত্র থেকে প্রয়োজনীয় ঔষধ আহরণ করা হয়। এগুলাকে বলা হয় মলিকুলার ফার্মিং। মলিকুলার ফার্মিং এর ক্ষেত্রে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব রয়েছে। এরপরে টপিক যাব আমরা বায়ো ফার্মিং। বায়ো ফার্মিং মূলত যখন ফার্মাসিউটিক্যালে দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখন তাকে বলা হয় বায়ো ফার্মিং। একটা ফার্মাসিউটিক্যাল ওষুধের কোম্পানিতে কোন একটি দ্রব্য যদি বেশি মাত্রায় উৎপাদন করা হয় তাকে বলা হবে বায়ো ফার্মিং। সেই বায়ো ফার্মিং এর ক্ষেত্রেও রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির ভূমিকা রয়েছে। পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ হচ্ছে সমুদ্রের তেল বা বিভিন্ন বজ্রপদার্থ, সেগুলা তোমার দূষণ মুক্ত করার জন্য এই রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির ভূমিকা বিদ্যমান। তাহলে আমাদের রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব প্রয়োগ নিয়ে আলোচনা করলাম। এ পর্যন্ত সবার ক্লিয়ার? আমরা এর মধ্যে মূলত কৃষি ক্ষেত্রে রিকম্বাইন্ড ডিএনএ প্রয়োগ গুরুত্বটি বেশি করে পড়ব। এরপর আমরা যাব জিএম ফসল তথা বাংলাদেশে প্রথম জিএম ফসল। জিএম ফসল মানে জেনেটিক্যালি মডিফাইড ফসল তথা ক্রপ। প্রথমে জানবো জেনেটিক্যালি মডিফাইড ফসল বা ক্রপ কি। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
যে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় জিএম ফসল। তার মানে জেনেটিক্যালি মডিফাইড করে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে জিএমও ফসল। বিশ্বে 30টি জিএমও ফসল উৎপন্ন করা হয়েছে, আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে বাংলাদেশে 2014 সালে প্রথম একটি জিএম ফসল উৎপন্ন করা হয়েছে, যা হলো বিটি বেগুন। তাহলে বিটি বেগুন একটি জিএম ফসল, যা রোগ জীবাণু আক্রমণ করত, কিন্তু জেনেটিক্যাল মডিফাইডের মাধ্যমে এমন বেগুন উৎপন্ন করা হয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার কারণে আর জীবাণু আক্রমণ করতে পারে না। এটাই হলো জিএম ফসল, তথা হলো বিটি বেগুন যেটা উৎপন্ন করা হয়েছে। এখন আমরা যাবো বিটি বেগুন কি, এটা জ্ঞানমূলক অনেক সময় পরীক্ষা থাকে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ব্যাসিলাস থোরানজেনসিস, বিটিতে হলো ব্যাসিলাস, টিতে হলো থোরানজেনসিস। বিটি ব্যাসিলাস থোরানজেনসিস ব্যাকটেরিয়া থেকে জিন পৃথক করে নিয়ে যে বেগুন উৎপন্ন করা হয়েছে তার নাম হলো বিটি বেগুন। তাহলে ব্যাসিলাস থোরানজেনসিস ব্যাকটেরিয়া থেকে জিন পৃথক করে নিয়ে যে উন্নত জাতের বেগুন উৎপন্ন করা সম্ভব উৎপন্ন করা হয়েছে, সেই বেগুনকে বলা হয়েছে বিটি বেগুন। বিটি বেগুন বাংলাদেশের প্রথম জিএম ফসল, প্রথম জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ফসল বিটি বেগুন। নরমাল বেগুন পোকা আক্রমণ করে, কিন্তু বিটি বেগুন এই পোকা রোগ প্রতিরোধ ক্ষমতা পোকা আক্রমণ করতে পারে না। এ হলো জিএম ফসল সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব জানলাম, সে সাথে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে জিএম ফসল কিভাবে উৎপন্ন করা যায়, তথা জিএম ফসল কি এর সম্পর্কে আমরা জানলাম। বাংলাদেশের প্রথম উৎপাদিত জিএম ফসল বিটি বেগুন এর সম্পর্কে জানলাম। এ হলো আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো এবং ভালো থাকো। আগামী ক্লাস আমরা জিন ক্লোনিং এবং জিনোম সিকোয়েন্স অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং নিয়ে আলোচনা করব, যা জীব প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।